বাংলাদেশ ভারত দুদেশের প্রধানমন্ত্রী জনবান্ধব। তারা এক টেবিলে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা সেন্টার আইভিকে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। বাংলাদেশের ভারতীয় ভিসার বিপুল চাহিদা বিবেচনায় ভিসা সেন্টার আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দেন দেশটির এই কূটনীতিক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান এবং আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ সংবাদযোগে সময় দেওয়ার জন্য। মাহফুজুর রহমান, আপনার কাছে একটু প্রথমে আসি, সেটি হচ্ছে ভারতীয় হাইকমিশনারের যে কথাটি সেটি শুনতে বেশ ভালোই লাগছে যে দু দেশের প্রধানমন্ত্রী হচ্ছে সাধারণ মানুষের, জনগণের, এবং দুই দেশের প্রধানমন্ত্রী যদি একসাথে বসে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী যদি কথা বলেন, তাহলে অনেক সমস্যা মিটে যাবে। কিন্তু বিষয়টা কি এত সহজ? না, বিষয়টি নিশ্চয়ই সহজ না, তবে কথাটিও মিথ্যা না। কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই এতদিন ধরে, অর্থাৎ এখন 2 বছর হয়ে গেল, 2 বছর ধরে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে বৈরিতা রয়ে গেছে বা টানাপোড়েন চলছে এখনো, তার প্রধান কারণ আমরা কম বেশি সবাই জানি। এবং এইখান থেকে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ দুপক্ষেরই কিছুটা দায় ছিল, কিন্তু আমরা ঠিক দায়ের জায়গাটাই দেখতে চাই নাই। বরঞ্চ আমরা আশা করেছিলাম যে যেভাবেই হোক দুদেশের মধ্যে, বিশেষ করে আপনার 5 মাস আগে যখন নতুন সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন বা নির্বাচিত হয়ে আসলেন, শপথ নিলেন, তারপর থেকে এই সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে। তো সম্পর্ক স্বাভাবিক হচ্ছিল, কিন্তু যতটা দ্রুততার সঙ্গে আমরা এই সম্পর্কটা স্বাভাবিক দেখতে চেয়েছিলাম ততটা হয়নি। এবং এখনো, যেমন সর্বশেষ 5ই আগস্টও আমরা একটা টানাপোড়েনের নিদর্শন দেখলাম। এই যে তো সম্পর্ক সেইগুলো স্বাভাবিক হয়নি কাঙ্ক্ষিত বলে না। আপনিও মনে করছেন, এর আসলে ভাগিদার যদি আমরা বলি যে দুই দেশের মধ্যে বেশি অংশটা আসলে কার দিকে দায় যায়? না, আমি পরিমাপ করতে পারবো না, কিন্তু না, দায় আনুমানিক দুই ধরেন দেশেরই থাকে। আলোচনার জন্য যদি আমরা আসলে দুই দেশেরই বলি। থাকে। আমি দেখবো যে আপনার নির্বাচিত সরকার বাংলাদেশে শপথ নেওয়ার পর থেকে, অথবা তারও আগে যদি বলি যে ইলেকশন কমিশন আপনার নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকেই ভারতের দিক থেকে আমি সদিচ্ছা দেখেছি। হ্যাঁ, বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ ওই সদিচ্ছাগুলো হয়তোবা আপনার আরো একটু যাচাই বাছাই করার জন্য সময় নিয়েছে। এবং যেহেতু সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে, তো সেইটা যে একটা ইরিটেন্ট হিসেবে এখনো রয়ে গেছে, সেটার প্রমাণ কিন্তু আগস্টের ঘটনা। তো সেই কারণে বাংলাদেশের দিক থেকে সম্ভবত আপনার যথেষ্ট সন্দিহান হয়ে সরকার এগিয়েছে, যে কারণে এখন পর্যন্ত আমরা ফলাফল খুব একটা পজিটিভ দেখিনি। আপনার কাছে কি মনে এখন হয় আমরা আসলে যখন বর্তমান সরকার শপথ নেয়, অর্থাৎ সরকার যখন গঠন করে, তারপর প্রথম আমন্ত্রণ আমরা দেখেছি অনেক দেশের মধ্যে ভারতও কিন্তু আমাদেরকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন, এবং যেটি নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল, এবং পরবর্তীতে তিনি যখন প্রথম সরকার প্রধান হিসেবে যেই বাইরের দেশকে বেছে নিয়েছেন, সেখানে ভারত না হয়ে সেটি চীন এবং মালয়েশিয়া হয়েছে। আপনার কাছে কি জি, মনে হয় যে প্রধানমন্ত্রীর তখন ভারতের সাথে প্রথম যেই রেওয়াজটা আসলে আমরা অনেক বছর দেখে এসেছি, যে নির্বাচিত সরকার প্রথমেই সফরে চলে যান ভারতে, মাননীয় প্রধানমন্ত্রী সেই জিনিসটা না করার কারণে তাদের যে আমাদের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া, বিদ্বেষের যে মনোভাব, সেটি ধীরে ধীরে অনেকটা এই 5 আগস্ট পর্যন্ত নানা ঘটনাকে আসলে নিয়ে এসছে? না, সেরকম আমার মনে হয় না। এই কারণে যে একজন প্রধানমন্ত্রী যখন অন্য একটা দেশ সফরে যাবেন, তার আগে অনেকগুলো প্রাথমিক কাজ থাকে। নিশ্চয়ই যখন দুই দেশের সম্পর্ক খুব বৈরী থাকে, তখন আপনি আশা করবেন না যে একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশের সফরে যাবেন। প্রধানমন্ত্রীর সফর মানেই হলো দুই দেশের সম্পর্কের একটা স্বাভাবিকতা বিরাজ করছে এবং উষ্ণতাও বিরাজ করছে। হ্যাঁ, কেননা আমাদের প্রধানমন্ত্রী যখন যাবেন, আমরা আশা করব যে দিল্লি তাকে সাদরে অভ্যর্থনা জানাবে। তো এই যে আমি শব্দটা ব্যবহার করলাম, সাদরে, এর মানে হলো যে দুদেশের মধ্যে ওইটুকু উষ্ণতা থাকতে হবে, এবং এই উষ্ণতাটা কেবলমাত্র মুখে না, আচ্ছা, কার্যকর ভাবে প্রমাণ আপনি করতে যে হবে। দুই দেশের উষ্ণতার কথা বলছিলেন, আমাদের আরেকজন অতিথি আছেন মেজবাউল আজম সওদাগর, তার কাছে একটু আসতে চাই। আপনি কি ভারতের সাথে আমাদের সম্পর্কের উষ্ণতার জায়গাটি আসলে এখন যদি নানা ঘটনার প্রেক্ষিতে বিশ্লেষণ করতে বলি, দেখেন সেই উষ্ণতা কি আছে? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমেই আমি
আমার সহ আলোচক যে কথাটি বললেন যে উষ্ণতার ব্যাপারটাতে আমি পরে আসছি। যে কথাটি বললেন যে ভারতের দিক থেকে উনি আগ্রহ দেখেছেন কিছুটা। আর বাংলাদেশের দিক থেকে তিনি তেমনটা দেখেননি। আমি যদি ভুল না বুঝি উনি এটি বোঝাতে চাইলেন। কিন্তু আমি একজন অবজারভার হিসাবে এটার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব। কারণ হচ্ছে বাংলাদেশ তার স্ট্যান্ড গুলো পরিষ্কার করেছে। বাংলাদেশ সবসময় ৫ আগস্টের পূর্বে ভারতের সাথে বাংলাদেশের যে অন্যায্যতার একটা সম্পর্ক যে তৈরি হয়েছিল এবং পিপল টু পিপল সম্পর্ক না হয়ে একটা পলিটিক্যাল পার্টির সাথে একটা দেশের সম্পর্ক যে তৈরি হয়েছিল, এই পলিসি থেকে ভারত এখনো বের হয়ে আসতে পারেনি। আর দীনেশ ত্রিবেদী যে কথাটা বলছেন যে ২ দেশের নেতা একটা বৈঠক করলেই সম্পর্ক ঠিক হয়ে যাবে, এটার সাথেও আমি দ্বিমত পোষণ করে বলবো যে ২ দেশের মধ্যে উষ্ণতার কোনো পরিবেশ এই মুহূর্তে আমি দেখছি না। কেন দেখছি না আমি কারণগুলো বলি। একটা হচ্ছে যে বাংলাদেশ তীব্রভাবে প্রতিবাদ করে যাচ্ছে যে বাংলাদেশ থেকে পলাতক একজন উৎখাত হওয়া একজন শাসক শেখ হাসিনা ভারতে গিয়ে আছেন। সেখানে বাংলাদেশ সরকারের আর্জিটা ছিল ঠিক আছে, ওখানে আশ্রয় নিয়েছে, তাকে ফেরত চাওয়া হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে যে উনি যেন কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল বক্তব্য সেখানে দিতে না পারে। এই বিষয়টাকে ভারত কোনোভাবেই কর্ণপাত করেনি, বরং ভারত তাকে সেখানে একটা প্রেস কনফারেন্স করতে দিয়েছে এবং সেখানে কতগুলো তথ্য সেখানে উপস্থাপন করেছে। বাংলাদেশ এটা তীব্র প্রতিবাদ করেছে। পাশাপাশি আমরা দেখছি যে আপনার বর্ডারে যেভাবে পুশ ইন করা হচ্ছিল, সেখানে বাংলাদেশের অবস্থানটা ছিল যে এইভাবে পুশ ইনটা বন্ধ করে ২ দেশের মধ্যে যদি কোনো অবৈধ জনগোষ্ঠী সেখানে থেকে থাকে সেটার জন্য আলোচনা করা হোক। আলোচনায় যদি প্রমাণিত হয় যে সেখানে বাংলাদেশি কোনো অধিবাসী অবৈধভাবে রয়েছে, সেটাকে বৈধ এবং লেজিটিমেট একটা ওয়েতে ফেরত পাঠানোর যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে তাকে ফেরত পাঠানো হোক। কিন্তু ভারত কন্টিনিউয়াসলি বাংলাদেশের সেই এটা তো একটা ন্যায্যতার একটা নীতির কথা। কোন দেশ তো এইভাবে বর্ডার দিয়ে কাউকে এইভাবে ঠেলে পাঠাতে পারে না, সেটাতে ভারত কোনো ধরনের কর্ণপাত করেনি। প্লাস ন্যায্যতার সম্পর্ক নিশ্চিত করার জন্য ভারতের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত দেখা যায়নি। তো আমি বলছি যে ২ নেতার মধ্যে একটা বৈঠক হলেই সমস্যার সমাধান হবে এমন না। ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন গুলোর দিকে যদি আমরা তাকাই, যে ২ নেতার মধ্যে বৈঠকের আগে কতগুলো আস্থার পরিবেশ তৈরি করতে হয়, কিন্তু ভারতের পক্ষ থেকে সে এই আপনি ধরনের বলছিলেন যে আলোচনা করবার রাখার পরিবেশ তৈরি করতে হয়। আমি যদি একটু ৫ই আগস্টের ঘটনাতে যদি একটু ফিরি, আমরা দেখছি শেখ হাসিনা, যদিও ভারত বলছে যে বেসরকারি একটি সংগঠনের মাধ্যমে তিনি প্রেস কনফারেন্স করেছেন, কারণ তার পরপরই কিন্তু রণধীর জয়সওয়াল বলছে এটার সাথে ভারতের সরকারের কোনো সম্পর্ক নেই। কিন্তু তাই যদি হয় তাহলে উনি যে এই ঘটনাটা ঘটাবেন ৫ অগাস্ট, এটা তো রীতিমতো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, এবং তার কদিন আগে তিনি রয়টার্সকে যখন তা বক্তব্য অনুযায়ী যে ইন্টারভিউ তিনি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি এরকম একটি প্রেস কনফারেন্স করবেন এবং সম্ভবত ডিসেম্বরে দেশে ফিরবেন, এরকম নানা কথা। তো এই বিষয়গুলো তো ভারত সরকারও জানে, তাহলে কেন সেটি আটকানোর চেষ্টা তারা করেনি বলে আপনার কাছে মনে হচ্ছে, যদি সম্পর্ক আসলে তারা দিয়েছে? এটি ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় হয়েছে বলে আমি মনে করি। যদি এখন আমাকে কারণ ব্যাখ্যা করতে বলেন তাহলে আমি বলবো, আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার একজন আইনজীবী ছিল যার নাম হচ্ছে লর্ড কার্লাইল। আপনি জানেন লর্ড কার্লাইল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পক্ষে লড়ার জন্য, আইনি সহায়তা দেওয়ার জন্য তিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। বাংলাদেশ গভর্নমেন্ট তখন তার ভিসাটা রিজেক্ট করেছিল। যখন ভিসা রিজেক্ট করেছিল তখন তিনি দিল্লির কাছে ভিসা চেয়েছিলেন, ইন্ডিয়ার কাছে, যে দিল্লিতে এসে তিনি এই বিষয়টা প্রেস কনফারেন্স করে তিনি জানাতে চান। কিন্তু দিল্লি সেই ভিসাটা রিজেক্ট করেছিল। রিজেক্ট করার পরে দিল্লি তখন রণবীর জয়সওয়াল তখন কি যুক্তি দিয়েছিলেন, আপনি পত্রিকাগুলো বের করে ওই সময় দেখতে পারেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে লর্ড কার্লাইল এখানে পলিটিক্যাল কারণে আসতে চায়, এখানে এসে উনি পলিটিক্স করতে চায়, পলিটিক্যাল বক্তব্য দিতে চায়, এটা বাংলাদেশ আর ভারতের সম্পর্ককে নষ্ট করবে, সুতরাং পলিটিক্যাল বক্তব্য আমরা দিতে দেব না। এই ধরনের যুক্তি তখন দেয়া হয়েছিল। পাশাপাশি আরেকটা যুক্তি দেয়া হয়েছিল যে উনি বিজনেস ভিসা চেয়েছেন আমাদের কাছে, কিন্তু উনি আবার বিবৃতি দিয়ে বলেছেন যে উনি এসে এখানে পলিটিক্যাল বক্তব্য দিবেন। তাহলে বিজনেস ভিসায় এসে তো পলিটিক্যাল বক্তব্য দিবে, এটা তো আমরা মানতে পারি না। লর্ড কার্লাইল তখন এই যুক্তিটার বিরুদ্ধে তিনি বলেছিলেন যে তিনি কি কারণে ভিসা চাচ্ছেন তিনি সম্পূর্ণরূপে তার ভিসা আবেদনের মধ্যে তিনি উল্লেখ করেছেন। ভারত সরকার যেটা বলেছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা। তাহলে বিজনেস ভিসায় ধরে নিলাম যে উনি বিজনেস ভিসা চেয়ে পলিটিক্যাল বক্তব্য দিতে চাচ্ছেন, এই জন্য তাকে আসতে দেওয়া হয়নি। তাহলে একজন অবৈধভাবে ভারতে প্রবেশ করে
ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করে তিনি যদি পলিটিক্যাল বক্তব্য দিতে চান, তাহলে সেটা ভারত সরকার কিভাবে, কোন যুক্তিতে সেটা অ্যালাউ করলো, সেটা করতে দিল, সেইটা ভারত কিন্তু পরিষ্কার করেনি। তো বিএনপি সরকারের এবং বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু সেই বিষয়গুলো কিন্তু মাথায় রয়েছে। সুতরাং ভারতের এই যে অবস্থান, এই অবস্থানটা দুই দেশের মধ্যে ন্যায্যতার সম্পর্ক তৈরি হোক, দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হোক, দুই দেশের মধ্যে রিলেশনটা কিন্তু একটা নানা সুস্থ ঘটনার রিলেশনে প্রেক্ষিতে পরিণত, আসলে এই এর কোনো সম্পর্কটা symptom সামনের ভারতের আচরণের দিনগুলোতে মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আসলে সুসম্পর্কে পরিণত হবে কিনা, মাহফুজুর রহমান আপনার কাছে কি মনে হয়? আমরা তো অবশ্যই আশা করব যে সময় লাগুক, কিন্তু সম্পর্কটা সংহত হবে এবং সেই সম্পর্কের মধ্যে উষ্ণতাও একটা সময় ফেরত আসবে। কিন্তু ডেফিনেটলি এটা আমরা সবাই বুঝি যে এটাতে সময় লাগবে, কেননা আপনার সম্পর্কটা প্রথম স্বাভাবিক করতে হবে এবং স্বাভাবিক সম্পর্কে তারপরে যখন দুই দেশের মধ্যে আস্থা যদি তৈরি হয়, তাহলেই কেবলমাত্র আমরা সেই উষ্ণতা আশা করতে পারি। তো আপাতত যেভাবে যে গতিতে এগুচ্ছে, তাতে আমার মনে হয়েছে যে এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এবং এই প্রসঙ্গে আমি টেনে আনি যে আগেরবার আমি আমার তো অংশ মানে বক্তব্যটা খণ্ডিত হয়েছিল। আমি যদি সেটা সম্পূর্ণ করতে পারি, তাহলে এটুকু বলতে পারি যে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে যে সরকার যে ধরনের নীতি গ্রহণ করেছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে সরকার সাধারণভাবে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে কিছুটা কঠোর অবস্থান নিয়েছে এবং মনে করছে সরকার যে ভারতের সঙ্গে এই কঠোর অবস্থান নিলেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা, ওই যে বললেন আমরা যে শব্দটা ব্যবহার করি যে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে পুনর্নির্মিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয়, যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো বক্তব্য দেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তার তথ্য প্রচারিত হয়, তখন এক ধরনের কিন্তু বিশৃঙ্খল অবস্থা আমরা আসলে দেখি আমাদের দেশে। তাদের নেতাকর্মীরা হোক বা তাদের যেসব নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় এখনও আছেন, তাদের উপর বিক্ষিপ্ত মানুষ, তারা এক ধরনের আমরা দেখেছি যে ভাঙচুর হোক বা এক ধরনের মবের মতো ঘটনাও কিন্তু ঘটেছে। এই ধরনের ঘটনাগুলোও কিন্তু একই সাথে তখন হচ্ছে। অর্থাৎ ওখান থেকে ওনার কোনো ধরনের বার্তা কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে। এইটির আসলে শেষ পর্যন্ত দায়ভার ভারতের দিকে যায় কিনা, কি মনে করেন আপনি? কারণ তিনি তাকে তো একবার বলছেন তারা যে সেখানে রাজনীতি করতে দেবেন না শেখ হাসিনাকে, কিন্তু আবার শেখ হাসিনা সকল কর্মকাণ্ড করেই যাচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, নানা ধরনের জায়গায় তিনি তার বক্তব্য প্রচার করছেন। মাহফুজুর রহমান, রাজনীতিতে অনেক সময় আপনার কিছুটা গ্রে এরিয়া থাকে, অর্থাৎ কিছুটা অংশ ঝাপসা থাকে। আপনি দায় দিতে পারেন, ভারত সরকারের উপরে আপনি দায় চাপাতে পারেন, কিন্তু ভারত সরকার ওনার বক্তব্য দেওয়ার আগে এবং পরে ওই জসওয়াল সাহেব উনি যে দুটো কথা বলেছেন, বিশেষ করে পরের বার তিনি যে কথাটা বলেছেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে ওই বক্তব্যের কোনো কন্টেন্টের সঙ্গে কোনো কন্টেন্ট ভারত ওন করে না অথবা সমর্থন করে না, এবং বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য তিনি রেখেছেন, সেগুলো ভারত তার নিজের বক্তব্য মনে করে, কিন্তু ভারতের বক্তব্য সেগুলো না। এই যে স্পষ্ট করে যেটা নেগেট করা যখন হয়েছে, আমি মনে করি সেটা বাংলাদেশের প্রতি সম্পর্ক উন্নত করার একটা অভিপ্রায় থেকেই হয়তো তিনি এই কথাগুলো বলেছেন। তো একটা সরকারের যদি মনের ভিতরে ভিন্ন কিছু থেকে থাকে, সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না, হয়তো আমরা অনুমান করি, কিন্তু উনি সামনাসামনি যে কথাগুলো বলেছেন, আমরা সেই কথাগুলো ধরে নিয়ে সামনে এগুনোর চেষ্টা করতে পারি। জি মেজবুল আজম, সেটি হচ্ছে যে আমরা আবার বিমস্টেকেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে এখনো মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দেননি, হয়তো সামনের দিনগুলোতে সেটি বোঝা যাবে, কিন্তু আপনার কাছে যদি নানা বিষয় বিশ্লেষণ করে আসলে জানতেই চাই, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আসলে সিদ্ধান্তটি কি হলে পরে সম্পর্কের দিক থেকেও আসলে আমাদের কোনো একটা অংশে লাভবান হওয়ার সুযোগ আছে? জি, আমি আমার আগের বক্তব্যে বললাম যে একটা দেশের প্রিমিয়ার যখন আরেকটা দেশের সফরে যাবে, তার আগে এই সফরটাকে উষ্ণতার সফরে পরিণত করার জন্য বা দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যাগুলো যে রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা আস্থার পরিবেশ তৈরি করতে হয়। কিন্তু ভারতের পক্ষ থেকে যে আচরণটা করা হয়েছে,
যেটা আমি শেখ হাসিনা বিষয়ে যেটা আগের বক্তব্যে আমি বললাম, এবং সেকেন্ডলি আমি বলছি যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমানকে বিমস্টেকের সভাপতি হিসাবে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তাকে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি। এবং পাশাপাশি এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এভাবেই হয়তো ইন্টারন্যাশনাল ইনভাইটেশন গুলো দেয়া হয়, কিন্তু অন্যান্য ইনভাইটেশন গুলা আমার যতটুকু ইনভেস্টিগেশনে আছে, প্রত্যেকটা ইনভাইটেশনে তিনি প্রধানমন্ত্রী হিসাবে বিমস্টেকের সভাপতি, সুতরাং তাকে প্রধানমন্ত্রী হিসেবেই সম্বোধন করা। আগের ইনভাইটেশন গুলো যদি দেখেন, তো প্রত্যেককেই প্রধানমন্ত্রী হিসাবে ইনভাইটেশন দেওয়া হয়েছিল। তার মানে তারেক রহমানকে এখানে প্রধানমন্ত্রী হিসেবে ইনভাইটেশন দেওয়া হয়নি। এটা কিন্তু এই সফরটা সাকসেসফুল হোক, সফরটা উষ্ণতার সফরে একটা তৈরি হোক, সেই ধরনের কোনো সিমটম কিন্তু বহন করে না। আপনি দেখবেন যে এখানে ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা রাষ্ট্রের আচরণকে, বা উনি আমার সহ আলোচক যেটা বললেন যে মনের ভিতর কি আছে এটা আমরা তো বুঝতে পারি না, এটা বুঝতে পারি না ঠিক নয়, এটা আসলে আমরা বিহেভিয়ার অ্যানালাইসিস করলে কিন্তু আমরা এটা বুঝতে পারি। বিহেভিয়ার গুলো যদি অ্যানালাইসিস করি, স্টেটমেন্ট গুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু সে কি ধরনের মাইন্ডসেট সেটা কিন্তু আমরা কিছুটা হলেও আমরা বুঝতে পারি। তাহলে কেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে এখানে আপনার সম্বোধন করা হলো না, এটা একটু বড় প্রশ্ন। প্লাস সফরের আগে বাংলাদেশ সরকার রিকোয়েস্ট করার পরেও শেখ হাসিনাকে কেন এখানে বক্তৃতা দিতে দেওয়া হলো, যিনি একজন ভিসা ছাড়া, যিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, এবং যিনি বাংলাদেশের মানুষের কাছে ধিকৃত ঘৃণিত একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকে কেন রিকোয়েস্ট করার পরেও তাকে কেন বক্তব্য দিতে দেয়া হলো? এবং তেনার বক্তব্যগুলোকে যদি ভারত বলে যে তার বক্তব্যগুলো হচ্ছে তার ব্যক্তিগত, ওটা ভারত সরকারের বক্তব্য নয়, সেটি যদি ধরে নেই, তাহলে লর্ড কার্লাইলের ক্ষেত্রে ভারতের আচরণটা এমন ছিল না কেন? যে উনি ভারতে আসবে, উনি যা বলবে ওটা তার ব্যক্তিগত, ওটার সাথে ভারত গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই, সেটা তাহলে হলো না কেন? এই জিনিসটা তো ভারতকে পরিষ্কার করতে হবে। এই জিনিসটা বিশ্লেষণ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভারত এখনো একটা দলের সাথে তার সম্পর্ক এখনো মেনটেন করে চলছে। বাংলাদেশের জনগণের যে ইচ্ছা, বাংলাদেশ সরকারের যে ইচ্ছা, সেইটার প্রতি ভারতের তেমন কোনো আগ্রহ এখন পর্যন্ত আছে বলে আমি দেখতে পাচ্ছি না অন্তত। সুতরাং এই সফর অনুষ্ঠিত হবে, এখন পর্যন্ত আমি আশাবাদী না যে বর্তমান প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে ভারত সফর করবে। এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় যে এই পরিস্থিতিতে তার ভারত সফর করা উচিত হবে কিনা, আমি বলবো যে এই পরিস্থিতিতে ভারত সফর করা উচিত হবে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে তার ন্যায্যতার সম্পর্কের জন্য ভারতের যে প্রতিবেশী নীতি, এটা ভারত এখনো বদল করেছে, এটা আমি অন্তত মনে করি না। ভারতকে সেই জায়গা থেকে সরে আসতে হবে, এবং ভারতকে বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিতে হস্তক্ষেপের নীতিটাকে বন্ধ করতে হবে, এবং বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তাকে পরিপূর্ণ মর্যাদা দিয়ে বাংলাদেশের সাথে কথা বলতে হবে। আমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে বাংলাদেশের যে অবস্থান এই মুহূর্তে কঠোরভাবে আছে, যে সবার আগে বাংলাদেশ, সেটি সকলের সাথেই আসলে আমরা দেখব যে সেটি আমরা আসলে নিশ্চিত করতে পেরেছি, এবং সকলেই আমাদের ছোট দেশ হলেও যেন আসলে আমাদের গুরুত্বটি বোঝে, সেটিও আসলে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমরা সেই আশাই রাখতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আবারও নিশ্চয়ই কথা হবে, নানা বিষয় আরও সামনে আলোচনায় আসলেই রয়েই গেছে, কিন্তু সেটি হয়তো আলোচনা করবো আমরা অন্য আরেকটা দিন। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।